প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের ৭২ পৃষ্ঠায়, যেটি হচ্ছে যে পঞ্চম অধ্যায়, আর এর হেডিংটি দেওয়া হয়েছে বুঝে পড়ি লিখতে শিখি। তো এটি হচ্ছে যে তোমাদের প্রথম পরিচ্ছেদ, পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, যেটির হেডিং 1-এর মধ্যে দেওয়া হয়েছে প্রায়োগিক লেখা। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে? এখানে বলা হয়েছে যে আগের শ্রেণীতে আমরা রোজ নামচার কথা জেনেছি। অনেকেই নিয়মিত রোজ নামচা লেখেন, কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজ নামচা লেখেন। তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজ নামচা লিখে রাখো, তবে তা পরে তোমার কাজে লাগতে পারে। এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে। চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা। এক সময়ে দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি। পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো, আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো। জবাবে তিনিও চিঠি লিখতেন। চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়। খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে। এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার। ৭১-এর রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন। চিঠির লেখক ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ, আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ। এই যে চিঠি লিখতেছেন, এই যে তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি হচ্ছে যে চিঠি লিখতেছেন তার মায়ের জন্য। আর তখনকার যুগে হচ্ছে যে মজার যে জিনিসটা, সেটি হচ্ছে যে এই যে হারিকেন ছিল। এই যুগে তোমরা অনেকেই আসলে হারিকেন সম্পর্কে অবগত না। এই হারিকেনটা হচ্ছে যে ৯০ দশকের একমাত্র সম্বল ছিল, যে রাত্রিবেলার, যার সাথে গ্রামবাসীরা খুব বেশি পরিচিত। তো মোটামুটি এটি ছিল হচ্ছে যে তোমাদের ৭২ পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের ৭৩ পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি এখানে কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিখেছেন মা। ওই যে আমরা এর আগের পৃষ্ঠায় দেখতে পেয়েছি যে একজন মুক্তিযোদ্ধা তার মায়ের জন্য চিঠি লিখছেন। তো চিঠিতে তিনি কি লিখতেছেন, এই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো তিনি লিখেছেন, মা, আমার সালাম নিও। অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। নিজেকে আবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে। আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। এরপরে হচ্ছে যে চিঠিটার দ্বিতীয় প্যারায় বলা হয়েছে, মা, তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখ ভর্তি ধাড়ির গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে। সেই আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। তারপরে শেষের প্যারার মধ্যে বলা হয়েছে, খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে, তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন যেন মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নয়, যখন আমরা আবার মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মনি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম। আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো। সেলিম তোমার সাথে দেখা করে এসেছে, বলল
তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে। আমার ভয় কি, অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য, হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও। অনেক দিন ও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও, তোমার স্নেহের ফেরদৌস। তো এভাবেই খুবই আবেগময়ী একটি চিঠি একজন মুক্তিযোদ্ধা তার মায়ের জন্য লিখেছেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শব্দের অর্থ, কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দের বাংলা অর্থ হচ্ছে যে প্রত্যাশা। আশি, আশি বোঝাতে সংখ্যায় ৮০ লেখা হয়েছে, মানে এই ৮০ বলতে যে আজ তাহলে ৮০, মানে আজ এই পর্যন্তই এমন কিছু বোঝাচ্ছে। প্রান্তর, প্রান্তর মানে হচ্ছে যে বিস্তৃত মাঠ। এরপর হচ্ছে যে প্রাপক, প্রাপক মানে হচ্ছে যিনি পাবেন, যিনি চিঠিটি পাবেন তাকে চিঠির ভাষায় প্রাপক বলা হয়। আর প্রেরক যিনি চিঠিটি পাঠান। এরপরে হচ্ছে যে বাবরি চুল, বাবরি চুল হচ্ছে যে কাঁধ পর্যন্ত লম্বা কোকড়ানো চুলকে বাবরি চুল বলা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে তোমাদের ৭৩ পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৭৪ নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং ৭৪-এর মধ্যে কী বলা হয়েছে। আমরা এখানে প্রথমত একদম টপের মধ্যে একটি হেডিং দেখতে পাচ্ছি যে বলা হয়েছে পড়ে কি বুঝলাম। আর হচ্ছে যে এখানে একটি, দুটি, তিনটি, তারপরে হচ্ছে যে 4টি এবং হচ্ছে যে 5টি প্রশ্ন দেয়া আছে। তো আমরা বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলোর আনসারগুলো এখানে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই চিঠির প্রেরক ও প্রাপককে, যেটি অলরেডি আমরা এর আগে পড়েছি। চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা। তারপরে গ নম্বরে বলা হয়েছে যে প্রেরক কেন চিঠিটি লিখেছেন। তারপরে ঘ নম্বরে বলা হয়েছে একটি চিঠির কোন অংশে কি লেখা হয়। এরপরে ও নম্বরে বলা হয়েছে চিঠি কেন লেখা হয়। সো প্রিয় বন্ধুরা, এই উত্তরগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বাংলা বই ৭৪ পৃষ্ঠার সমাধান। আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে এই চিঠির প্রেরক ও প্রাপককে। তো আমরা উত্তরটি এভাবে সাজিয়েছি, এই চিঠিটির প্রেরক একজন মুক্তিযোদ্ধা, তার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছে মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ। এরপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে যে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা। তা আমরা জানি যে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে লেখা। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিঠিটি লেখা হয়। এরপরে হচ্ছে যে আমাদের ৩ নম্বর প্রশ্ন গ, এখানে বলা হয়েছে যে প্রেরক কেন চিঠিটি লিখেছেন। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য। এরপর হচ্ছে যে ঘ, ৪ নম্বর প্রশ্নটি, একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি যে চিঠির প্রধানত অংশ 4টি, যথা ১ নম্বর ঠিকানা ও তারিখ, ২ নম্বর সম্ভাষণ, ৩ নম্বর মূল বিষয়, ৪ নম্বর লেখকের নাম ও স্বাক্ষর। এছাড়া প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভেতর পুরে দিতে হয়। এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ও, চিঠি কেন লেখা হয়। উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, চিঠি হচ্ছে যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ যখন দূরে অবস্থান করে তখন এর মাধ্যমে কুশলাদি ও খবরাখবর জানানো হয়। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের ৭৪ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।